এটাই বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বনিক অ্যাসিড এক্সচেঞ্জ থিওরি। এটা বুঝলাম নাই, আমাদের শুধু নামটা মনে রাখতে হবে, কেমন? আচ্ছা আসো, এরপর যেটা আছে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি। তো কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি দেখো, এখানে বলছে কার্বন ডাইঅক্সাইডের কোনো রোল নাই, জাস্ট পটাশিয়াম এখানে ছিল, হাইড্রোজেন এখানে ছিল। কি করলো তারা? তাদের মানে যে স্থানে ছিল সেটা এক্সচেঞ্জ করলো, জায়গা পরিবর্তন করলো, হাইড্রোজেন এখানে চলে আসলো আর পটাশিয়ামটা এখানে চলে আসলো। কেমন? এখন দেখো পটাশিয়ামটা ছিল রুট থেকে ডিসটেন্স তাই দূরে ছিল, কিন্তু তাদের স্থান চেঞ্জ করার কারণে হাইড্রোজেন দূরে চলে আসলো, পটাশিয়ামটা এই জায়গায় রুটের কাছে চলে আসলো। এখন কি হবে? এখন পটাশিয়াম আয়নটা রুটের ঢুকবে। এটা ছিল থিওরি, হ্যাঁ? তো এটা বুঝলাম নাই, তোমাকে জাস্ট মনে রাখতে হবে দুটো থিওরি আছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থিওরি বা কার্বনিক অ্যাসিড এক্সচেঞ্জ থিওরি, আর একটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি। মানে এই দুইটাতে অ্যাভেইলেবিলিটি এভাবে খালি থাকবে। অ্যাভেইলেবিলিটি থিওরি এখানে অবশ্যই থিওরি হবে এক্সচেঞ্জ শব্দটা থাকবে, নাহলে ওই থিওরি হবে না। এক্সচেঞ্জ শব্দটা থাকবে, দেখো এখানে আছে এক্সচেঞ্জ থিওরি, এখানে আছে এক্সচেঞ্জ থিওরি। যদি অপশনে এক্সচেঞ্জ শব্দ থাকে তাহলে ওটাই হবে অ্যান্সার কিসের? অ্যাভেইলেবিলিটি অফ আয়ন, ঠিক আছে, মিনারেল সল্ট। এটা অ্যাভেইলেবিলিটি থিওরি, ঠিক আছে। অ্যাভেইলেবিলিটি থিওরিতে অবশ্যই কি থাকতে হবে? অবশ্যই এক্সচেঞ্জ এই শব্দটা থাকতে হবে, ঠিক আছে। আসো, আর কিভাবে সল্ট অ্যাবজর্পশন হয়? যদি মানে এনার্জি লাগে, এটি লাগে, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যদি না লাগে তাহলে অ্যাসিড ট্রান্সপোর্ট। এটা এখন আসো যে আসলে অ্যাকচুয়ালি এই মিনারেল সল্টটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, এটা এখানে লেখা আছে যে মোস্ট অফ দ্য মিনারেলস অ্যাবজর্ব থ্রু অ্যাক্টিভ অ্যাবজর্পশন। এটা আসলে মোট থিওরি যে এখানে এনার্জি লাগে, এটি লাগে, তাই না? এটা কথা না যে নিড এনার্জি, নিড এটি এগুলো লাগে। আর এর জন্য অনেকগুলো থিওরি আছে, তোমার ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যে হঠাৎ অ্যাক্টিভ সল্ট অ্যাবজর্পশন থিওরি, আমরা পড়বো সাইক্লোপাম থিওরি, ঠিক আছে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি, লেসিথিন থিওরি, এই তিনটা মনে রাখতে পারো। আর এখানে একটা কথা আছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে যে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন দে আর ট্রান্সপোর্টেড অর অ্যাবজর্বড সাইমালটেনিয়াসলি, একই সাথে, হ্যাঁ, অ্যানায়ন এন্ড ক্যাটায়ন একই সাথে সাইমালটেনিয়াসলি অ্যাবজর্ব হয়। এটা মনে রাখতে হবে, হ্যাঁ, এবং পরীক্ষা চলে আসবে। তাহলে আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাক্টিভ সল্ট অ্যাবজর্পশন থিওরি, আমরা এগুলো ডিটেইলিং এখন দেখব। আসো, শুরুতে যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, যেমন লুন্ডেগার্ডস থিওরি। লুন্ডেগার্ডস থিওরি শাল আসবে না, যেমন আমি এটা লিখেছি। আচ্ছা, এটা হচ্ছে সাইক্লোপাম থিওরি। এটা আমরা সবাই কেন আমি করে দেখাচ্ছি, কারণ কি এখানে অ্যানায়ন এন্ড ইলেকট্রন, এটা একটু খালি লিখবা যে অ্যানায়ন এন্ড ইলেকট্রন দে আর ট্রান্সপোর্টেড ভায়া সাইক্লোপাম। আমি যদি এখানে দেখো এটা হচ্ছে সাইক্লোপাম। তোমরা নিশ্চয়ই এটা এইচএসসি লেভেলে পড়েছো যে এখানে সাইক্লোপাম থাকে এবং সাইক্লোপামের কি হয়? ট্রান্সপোর্টেড হয় অ্যানায়ন এবং ইলেকট্রন, ঠিক আছে। অ্যানায়ন এন্ড ইলেকট্রন আর ট্রান্সপোর্টেড ভায়া থ্রো যেটা সাইক্লোপাম, এটার নাম হচ্ছে সাইক্লোপাম থিওরি। ওকে, আচ্ছা, এখন এখানে ভেতরে দিকে একটা বিক্রিয়া হয়, তাই না? যে রিঅ্যাকশন, রিঅ্যাকশনের নাম হচ্ছে ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশন। তো এখানে রিঅ্যাকশনে যে এনজাইম কাজ করবে তার নাম কি হবে? তার নাম হবে ডিহাইড্রোজেনেস এনজাইম। এবং এই বিক্রিয়ার মাধ্যমে তিনটা জিনিস তৈরি হয়। কি তৈরি হয়? আমরা দেখি এখানে দেখি, একটা তৈরি হয় প্রোটন এবং একটা তৈরি হয় ইলেকট্রন। হ্যাঁ, এই দুটো জিনিস তৈরি হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে প্রোটন আর ইলেকট্রন এটা হচ্ছে, তাহলে কথা লেখা আছে যে ইনার সারফেসে আমরা যদি এই ছবি দেখি, তাহলে এটা হচ্ছে বাইরের আউটার লেয়ার, আউটার লেয়ার। আর এটা হচ্ছে সেল মেমব্রেনের ইনার লেয়ার। এটা এই ছবিটা বুঝো না, সেটা হচ্ছে আমরা বায়োলজি সাইডে দেখছিলাম না যে সেল মেমব্রেনের লেয়ার, তাহলে একটু এখানে দেখাই, তাহলে এই যে আমার সেই ফসফোলিপিড, কেমন? আমার সেই ফসফোলিপিড এই লেয়ার, কেমন? তাহলে এটা কি থাকবে? ফসফোলিপিডের এইরকম লেয়ার থাকবে, তাই না? এবার মনে হয় তোমরা কিছুটা ভিজুয়ালাইজ করতে পারছো যে অ্যাকচুয়ালি এখানে কি দেখানো আছে। আউটার লেয়ার মানে সেল মেমব্রেনের আউটার লেয়ার, আর ইনার লেয়ার মানে হচ্ছে সেল মেমব্রেনের ইনার লেয়ার। আচ্ছা, এটা তোমরা বুঝতে পেরেছো না? আমাকে একটু ইয়েস করে জানাও। একটু রেসপন্স করো। ওকে, 100% স্টুডেন্ট বলছো যে তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। ইন্টারাকশন, আচ্ছা, আমরা তাহলে এটা বুঝতে দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন। এটা এখানে বলেছে। তো এখানে ডিটেইল মুখস্থ করার কোনো দরকার নেই, যতটুকু পরীক্ষার জন্য লাগবে সেটা এই ছবিতে তোমাদেরকে দেখালাম। আচ্ছা, এবার আসো এই ছবিটা আমরা একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, তোমাদের জানতে হবে। জাস্ট পয়েন্টটা আমি লিখে দিব, এটা তোমরা লিখে দেবে। আচ্ছা, প্রথমে আসো, তোমরা একটু খাতায় নোট করবা। এক নম্বর পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে একটা ইনার লেয়ার, ইনার লেয়ার কি হচ্ছে? ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশন। এটা লিখো এক নম্বর, তাই না? একটা ইনার লেয়ার ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশন, এটা লিখবা। প্রোডাকশন অফ এলডিএন, প্রোডাকশন অফ প্রোটন এন্ড ইলেকট্রন, প্রোডাকশন অফ প্রোটন এন্ড ইলেকট্রন। এটা একটু আমরা বুঝছি, আমরা লাগবে। আচ্ছা, এবার আসো, এই ইলেকট্রন কি হচ্ছে? সাইক্লোন বিতে যাচ্ছে, বি থেকে সি যাচ্ছে, সি থেকে এ যাচ্ছে, এ থেকে বের আসছে। তাহলে খেয়াল করো, দুই নম্বর পয়েন্ট, আমার দুই নম্বর পয়েন্ট। ইলেকট্রন মুভস ফ্রম ইনার লেয়ার টু আউটার টুয়ার্ডস আউটার লেয়ার। ইলেকট্রন মুভস ফ্রম ইনার লেয়ার টুয়ার্ডস আউটার লেয়ার ভায়া অথবা থ্রো সাইক্লোন। এটা দুই নম্বর পয়েন্ট, দেখো। আর পয়েন্টটা মনে রাখবো, এত জটিল কথা ঠিক আছে। ইলেকট্রন মুভস ফ্রম ইনার লেয়ার টুয়ার্ডস আউটার লেয়ার, তাই না? থ্রো সাইক্লোন। তো এই কথা বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো, হোয়াট আর দ্য সাইক্লোনস হিয়ার? সাইক্লোন কি আছে দেখো, এখানে আছে সাইক্লোন বি, সাইক্লোন সি, সাইক্লোন এ। তাহলে এখানে লিখবা তিন নম্বর পয়েন্ট, ফ্রম ইনসাইড আউটার্স, লিখবা হচ্ছে, আমি যদি লিখি ফ্রম ইনসাইড আউটওয়ার্ডস সাইক্লোন বি, সাইক্লোন সি, দেন সাইক্লোন এ। তারপর এটা এবিসি না বা বিসিএ না, এটা হচ্ছে বলো, এটা হচ্ছে বিসিএ, বিসিএ, ঠিক আছে। ফ্রম ইনসাইড আউটওয়ার্ডস, এটা এবিসি বা সিএ না, এটা হচ্ছে বিসিএ আবার বলি, এটা হচ্ছে ইনসাইড আউটওয়ার্ডস হচ্ছে সাইক্লোন বিসিএ। তো সহজ হয়ে গেল। তাহলে তিনটা পয়েন্ট আমি বললাম, ওকে হলো। এবার শো কি হচ্ছে, দেখো অ্যানায়ন মুভস ফ্রম আউটার লেয়ার বা এক্সটার্নাল সলিউশন থেকে আউটার লেয়ার থেকে যাচ্ছে হচ্ছে সাইক্লোন এতে, সাইক্লোন থেকে যাচ্ছে সাইক্লোন সিতে, সাইক্লোন সিতে যাচ্ছে সাইক্লোন এতে, বি থেকে বের হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সেলের বের হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমার 4 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে আমার 4 নম্বর পয়েন্ট কি? অ্যানায়ন মুভস ফ্রম আউটার লেয়ার টুয়ার্ডস ইনার লেয়ার, অ্যানায়ন মুভস ফ্রম আউটার লেয়ার টুয়ার্ডস ইনার লেয়ার। এটা 4 নম্বর পয়েন্ট, তাই না? একদম সহজ ভাইয়া। বা থ্রো সাইক্লোন, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারছি যে থ্রো সাইক্লোন দুইটা জিনিস ট্রান্সপোর্টেড হয়। খেয়াল করবা, থ্রো সাইক্লোন দুইটা জিনিস ট্রান্সপোর্টেড হয়। এক, ইলেকট্রন ফ্রম ইনসাইড আউটওয়ার্ড, আর অ্যানায়ন ফ্রম আউটসাইড ইনওয়ার্ড। এতটুকু বুঝতে পেরেছো কিনা? এটা সবাই আমাকে ইয়েস করতে চাও। আমরা সহজ করে বলবো, ঠিক আছে, কোনো দরকার নেই। আচ্ছা, সাইক্লোন কোন অর্গানিক থেকে এসেছে? এটা জিজ্ঞেস করেছে, ভেরি গুড, খুব ভালো বলছো। শোনো, সাইক্লোন হচ্ছে একটা ট্রান্সপোর্ট প্রোটিন, তৈরি করে রাইবোজোম, ঠিক আছে। এটা তাহলে রাইবোজোম, হ্যাঁ, সাইক্লোন হচ্ছে প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, ফাংশন কার ফাংশন আমি বলছি, হ্যাঁ, এটা উত্তর হচ্ছে রাইবোজোম। ভেরি গুড, 90% বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এখন কথা বলবো, তাহলে সাইক্লোনের মাধ্যমে দুইটা জিনিস ট্রান্সপোর্ট হয়। একটা হচ্ছে ইলেকট্রন ভেতরের দিক থেকে বাইরের দিকে, ইনসাইড আউটওয়ার্ড, আর অ্যানায়ন হচ্ছে আউটসাইড ইনওয়ার্ড। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এবার 5 নম্বর পয়েন্ট, খাতা দিচ্ছ না। আচ্ছা, এটা 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, এই যে ইলেকট্রন, এই যে প্রোটন এবং এই যে পানি, এই তিনটা মিলে এই তিনটা মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে ওয়াটার। তাহলে এট দ্য আউটার লেয়ার দেয়ার ইজ ফর্মেশন অফ ওয়াটার। এই কথা 5 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এট দ্য আউটার লেয়ার দেয়ার ইজ ফর্মেশন অফ ওয়াটার। লিখছো 5 নম্বর পয়েন্ট, নিশ্চয়ই লিখছো। এবার 6 নম্বর পয়েন্ট, এই 6টা কথা বাইরে লুগারে থিওরি কিছু নাই, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু এক্সটার্নাল সলিউশন থেকে সেলের ভিতরে অনেক বেশি এনার্জি যায়, এনার্জি নেগেটিভ চার্জ, তো এটা নিউট্রাল করার জন্য এই কথা হচ্ছে এখানে ডট দেওয়া আছে। কি হয়? ক্যাটায়ন দে অলসো ট্রান্সপোর্টেড ইনসাইড দ্য সেল, এটা প্যাসিভলি, প্যাসিভ ট্রান্সপোর্ট। কি হচ্ছে ভাইয়া? প্যাসিভ ট্রান্সপোর্ট। এটার জন্য কোনো ট্রান্সপোর্টার দরকার হচ্ছে না বা কোনো সাইক্লোন দরকার হচ্ছে না। যেহেতু অ্যানায়ন আউটসাইড ইনসাইডে চলে যাচ্ছে, এখানে অনেক বেশি নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, এখানে অনেক বেশি নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। এই নেগেটিভ চার্জকে নিউট্রাল করার জন্য প্যাসিভলি বা ভাইয়া প্যাসিভ ট্রান্সপোর্ট
কি আছে ক্যাটায়ন দে আর ট্রান্সপোর্টেড প্যাসিভলি, মানে देयर इज নো নিড অফ এনার্জি অর এটিপি। তারপর হচ্ছে ক্যাটায়ন তার আউটসাইড থেকে ইনসাইড দ্য সেল চলে যাচ্ছে, তাহলে কোথায় নেগেটিভ চার্জ ঢুকলো, এরপরে পজিটিভ চার্জ অনেক পজিটিভ চার্জ ঢুকবে, এরপর কি হবে ওই চার্জটা যেন আগের মতো থাকে সেই জিনিসটা এনশিওর হবে, ঠিক আছে। সেলের মধ্যে যা চার্জ ছিল সেই চার্জটা যেন ঠিক থাকে ওইটা এনশিওর হবে। এই 6টা পয়েন্টের মাধ্যমে আমরা লুমিনারের থিওরি পড়া শেষ করতে পারি, এর আসলে কোনো কথা নাই, আমি জাস্ট রিপিট করে এটা শেষ করে দেব। 1 ইনসাইড ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশন হয়, देयर इज ফর্মেশন অফ প্রোটন এন্ড ইলেকট্রন। 2 ইলেকট্রন ট্রান্সপোর্টেড থ্রু সাইটোক্রোম ফ্রম ইনার লেয়ার টুয়ার্ডস আউটার লেয়ার। 3 নম্বর देयर इज 3 সাইটোক্রোম ইনসাইড আউটার্স বি সি এ। 4 নম্বর পয়েন্ট anion they also transported through cytochrome but from outside inwards. 5 নম্বর পয়েন্ট there is formation of water at the outer layer of cell membrane, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ক্যাটায়ন they are transported passively বা passive transport inside the cell। শেষ। আচ্ছা এখন এই 6টা পয়েন্ট বুঝতে পেরেছো কিনা আমি একটু ইয়েস অর নো যাবো, ঠিক আছে। হ্যাঁ ইয়েস অর নো কোশ্চেন বলছো তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা আসো প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্ট, এখানে অনেক কিছু লেখা আছে তোমরা তার অংশ পড়বা কিন্তু আমি সহজে তোমাদের একটু ব্যাখ্যা করে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট ঠিক আছে, প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্ট কেন বলা হচ্ছে এটা আমরা শেষ শিখবো, আগে আমরা ছবিটা শিখে আসি, ঠিক আছে। আচ্ছা প্রথমে আসো এখানে এটিপি, দেখো এটিপি ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউন করে এডিপি এবং পিআই। এখানে আই মানে ইনঅর্গানিক, আই মানে ইনঅর্গানিক, কেমন আই মানে ইনঅর্গানিক, তাহলে ইনঅর্গানিক ফসফেট তৈরি হচ্ছে, এই যে ভেঙে গেল এর মধ্যে অ্যাক্টিভ প্রসেস এখানে এনার্জি ব্রেকডাউন হচ্ছে। আর কি হয় এটার মাধ্যমে এখানে ট্রান্সপোর্টার থাকে না, এই ট্রান্সপোর্টারের কাজ হচ্ছে প্রোটনকে, এটা হচ্ছে ইনসাইড সেল, এটা হচ্ছে লেখা আছে ইন্ট্রাসেলুলার, এটা হচ্ছে ইনসাইড সেল। এই এটিপি ব্রেকডাউনের এনার্জি কাজে লাগিয়ে এই ট্রান্সপোর্টারের কাজ হচ্ছে প্রোটনকে সেলের বাইরে আনবে, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ 1, এটা হলো স্টেপ 1। বা তোমার বই আছে না, যেটা বই আমরা তোমাকে দিয়েছি ওখানে লেখা আছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1। তাহলে প্রোটন সেলের বাইরে চলে আসবে, এটা হচ্ছে আউটসাইড সেল, আউটসাইড সেল, সেলের বাইরে আছে এক্সট্রাসেলুলার ফ্লুইড মানে আউটসাইড সেল। আচ্ছা একটা ভাগ হয়ে গেল। আচ্ছা এবার শুধু দুটো ভাগ হচ্ছে, আরেকটা ট্রান্সপোর্টার আছে, দেখো এই ট্রান্সপোর্টার। আচ্ছা এখানে আরেকটা ট্রান্সপোর্টার আছে, এটা হচ্ছে আরেকটা ট্রান্সপোর্টার। এখন খেয়াল করে দেখো যখন সেলের বাইরে কি হবে, সেলের বাইরে যখন প্রোটন বেশি আসবে, যখন সেলের বাইরে প্রোটন বেশি আসবে তখন দেখো এই আউটসাইড সেল পিএইচ এটা কি হবে, কমে যাবে। আউটসাইড সেল এখানে পিএইচ টা কি হবে, পিএইচটা কমে যাবে, তাই না, পিএইচ কমে যাবে। ওকে এই পিএইচ কমে গেলে হয় সেটা হচ্ছে 2 নম্বর স্টেপ 2 হয়। এই স্টেপ 2 যেটা স্টেপ 2 হয় কি হয়, এই ট্রান্সপোর্টারটা অ্যাক্টিভ হয়, এই ট্রান্সপোর্টারটা অ্যাক্টিভ হয়, এই ট্রান্সপোর্টারের নাম হচ্ছে দেখো যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রসেসটার নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। আর এই প্রোটিনটার নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার। ইত্যাদি হচ্ছে স্টেপ 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটন এবং অ্যানায়ন তারা সেলের মধ্যে ঢুকছে। তাহলে স্টেপ 2 তে প্রোটন অ্যানায়ন সেলের মধ্যে একসাথে ঢুকছে, যেহেতু একই সাথে একই দিকে ঢুকছে, এটা বাংলা লেখা ঠিক আছে, একই সাথে একই দিকে ঢুকছে, এই ধরনের ট্রান্সপোর্টার কি বলা হয়, কো ট্রান্সপোর্টার। আচ্ছা স্টেপ 2 টা বুঝতে পেরেছো কিনা আমাকে ইয়েস অর নো জানাও, স্টেপ 2 টা বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে ইয়েস অর নো জানাও। ভেরি গুড 92% বলছো বুঝতে পেরেছো। ওকে তাহলে এবার দেখো সেলের মধ্যে কি হয়ে গেল, সেলের পরে সেলের মধ্যে হয়ে গেল, তাহলে আগে বলো সেলের মধ্যে নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে। এই নেগেটিভ চার্জকে ফাইট করার জন্য, কমব্যাট করার জন্য সেলের বাইরে থেকে পটাশিয়াম ঢুকছে, সেলের ভিতরে কি ঢুকছে, পটাশিয়াম ঢুকছে। তাহলে এটা হচ্ছে আমার স্টেপ 3, এটা হচ্ছে আমার স্টেপ 3 যে পটাশিয়াম বলে না যে কোনো ক্যাটায়ন ঢুকবে, তাহলে দেখো অ্যানায়ন ঢুকলো এরপর ক্যাটায়ন, যেমন এখানে লেখা আছে পটাশিয়াম, এটা ঢুকলো। তার মানে কি অ্যানায়ন এন্ড ক্যাটায়ন যদি ঢুকে যায় এটাই তো সল্ট দিতে পারে না, অ্যানায়ন এন্ড ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন ঢুকলো অ্যানায়ন ঢুকলো, আসলে কি অ্যাবজর্পশন হয়ে গেল সেলের মধ্যে, সল্ট অ্যাবজর্পশন হয়ে গেল। এই হচ্ছে আমাদের তিনটা স্টেপ। তাহলে আমি আবার একটু বলি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা হয় স্টেপ 1, ওয়ান স্টেপ এটা আমি বলবো স্টেপ 1, স্টেপ 1 কি হয়, প্রোটন সেলের বাইরে চলে আসে, এর ফলে সেলের বাইরে পিএইচটা কমে যায়। শেষ, আমরা ভাগ বুঝবো, ঠিক আছে। সেলের বাইরে পিএইচটা কমে গেল। আচ্ছা এবার 2 এই লো পিএইচ যেটা হয় সেটা হচ্ছে এটা স্টিমুলেট হয়, এই ট্রান্সপোর্টার, এই ট্রান্সপোর্টারের নাম প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্টার, মানে কোন ট্রান্সপোর্টার মানে একই দিকে একই সাথে একই দিকে, ঠিক আছে, এটা ট্রান্সপোর্ট করবে, কি ট্রান্সপোর্ট করবে, প্রোটন এবং অ্যানায়ন ঢুকে গেল। এবং সেলের মধ্যে যখন অ্যানায়ন অনেক বেশি ঢুকে যাচ্ছে তখন কি হবে, তখন সেলের বাইরে থেকে ক্যাটায়ন ঢুকবে, তার মানে অনেক প্লাস ঢুকবে, দেখো তাহলে সেলটা আগে চার্জে থাকবে, ঠিক আছে। তাহলে যেহেতু অ্যানায়ন ঢুকছে এবং ফলোড বাই ক্যাটায়ন ঢুকছে, এজন্য এটা বলবো সল্ট অ্যাবজর্পশন। যেহেতু ক্যাটায়ন ঢুকছে আবার অ্যানায়ন ঢুকছে, এজন্য এটা বলবো সল্ট অ্যাবজর্পশন। তাহলে দেখো এই প্রসেসটাকে বলা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার, আর প্রসেসটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটিনটার নাম হচ্ছে ট্রান্সপোর্টার, ঠিক আছে। এই গেল। আচ্ছা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার তোমাদেরকে বুঝতে পারলে কিনা আমি একটু রেসপন্সে যাও। দেখো এটা বলা হচ্ছে যে স্পেসিফিক ক্যারিয়ার প্রোটিন এখানে লাগে এবং এটাই হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে। এই যে প্রোটনকে বের করে দেয়, এই ক্যারিয়ারটার নাম হচ্ছে প্রোটন পাম্প, এখানে আমি লিখে দেব এটা হচ্ছে স্টেপ 1, আমি এখানে ছবিটা স্টেপ 1। ওকে এই কথাগুলো এখানে লেখা আছে। আর এখানে একজন বিজ্ঞানী 100% বলতে পারছি। আচ্ছা বিজ্ঞানী একজন আছে যার নাম হচ্ছে মিশেল, ওই মিশেল, এই যে মিশেল, পিটার মিশেল, এই শালা না, হ্যাঁ শালা না, বিজ্ঞানী মিশেল উনি একটা মডেল দিয়েছিলেন সেটা হচ্ছে কেমি অসমোটিক মডেল। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এই প্রসেসটা বেসড অন হচ্ছে যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এই প্রসেসটা বেসড অন কেমি অসমোটিক মডেল, ঠিক আছে। আর কেমি অসমোটিক মডেলটা আমরা আগামীকাল লেকচারে শিখব, যখন তোমাদেরকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম শেখাবো, ঠিক আছে। তাহলে এটা লিখে রাখো যে আমরা রেসপিরেশনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেখানে গিয়ে কেমি অসমোটিক মডেল শিখব। ওকে তাহলে ওখানে বলবো আমরা সহজে বুঝতে পারবো। আজকে আমি বলবো না, শুনুন রাখো যে এই মডেলটা এই ট্রান্সপোর্টারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। আসো লেসিন গেলে এটা বলছি না, লেসিন হচ্ছে একটা প্লাজমা তোমাদের ফসফোলিপিড, তাহলে এই ফসফোলিপিড এটা আয়ন ক্যারিয়ার হিসেবে কাজ করে, এটা বুঝলেই হয়। এবং এখানে এটা একটি প্রসেস, এই প্রসেসে এনার্জি লাগে, এটি লাগে, শেষ, এটা সত্যি আলাদা করে দেখা দরকার নেই। আর আসলে অ্যাসিড কি কুশল প্রথমে ডিফিউশন থিওরি, ডিফিউশন থিওরি হচ্ছে অ্যাসিড কি কুশল, এটা সত্যি আলাদা করে দেখা দরকার নেই। এনার্জি লাগে, এটি লাগে, শেষ, এটা সত্যি আলাদা করে দেখা দরকার নেই। আর আসলে অ্যাসিড কি কুশল প্রথমে ডিফিউশন থিওরি, ডিফিউশন থিওরি হচ্ছে কেবল দেখো এখানে পটাশিয়াম আছে কয়টা, পটাশিয়াম আছে 8টা, আর এখানে পটাশিয়াম আছে কয়টা, এখানে পটাশিয়াম আছে 4টা। তাহলে মনে রাখবা ডিফিউশন প্রসেসে যেটা বলছে সেটা হচ্ছে যেখানে আয়ন বেশি আছে সেখান থেকে যেখানে আয়ন কম আছে সেখানে যাবে। তাহলে এখানে আমরা সহজে মনে রাখি সেটা হচ্ছে বক হচ্ছে বেশি আর পদে হচ্ছে কম। তাহলে ব্যাপক মানে বক বেশি থেকে কমে যাবে, এই কথাই এখানে লেখা আছে। তাহলে ব্যাপক মানে বক বেশি থেকে কমে যাবে। তো মাটির ফাঁকে যে আয়নের ঘনত্ব বেশি, মূল আয়নের ঘনত্ব কম, এজন্য কি হবে, মানে রুটের ভিতরে এই যে সয়েলের যে মাঝখানে যে স্পেস আছে সেই জায়গা থেকে আয়ন ঢুকে যাবে, আয়নের কনসেন্ট্রেশন কম থাকার কারণে। এই থিওরিটাই হচ্ছে ডিফিউশন থিওরি, মানে বক থিওরি। আমরা সহজে বলি যে যেখানে আয়ন বেশি আছে সেখান থেকে যেখানে আয়ন কম আছে সেখানে যাবে, সিম্পল, একদম সিম্পল, বেশি থেকে কমে যাবে, এই থিওরিটা এখানে দেওয়া আছে। আর এটা তো বুঝলাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে যেটা দিয়েছেন বিজ্ঞানীর নাম হচ্ছে কোপেন স্টিভেন্স, এই সালকে দাও, সাল না, ঠিক আছে, এগুলো মুখস্থ করে মাথা পড়া কিছুই না। আচ্ছা এবার আসো আয়ন এক্সচেঞ্জ থিওরি, এটা আরো সহজ। আরো সহজ একজন এক্সচেঞ্জ, একজন দেখো হাইড্রোজেন আয়ন এক্সচেঞ্জে পটাশিয়াম আয়ন, পটাশিয়াম ঢুকতেছে সেলের ভিতরে ইন্টারসেলুলার, আর হাইড্রোজেন আয়ন বের হয়ে যাচ্ছে, তাহলে এক্সচেঞ্জ ইন এক্সচেঞ্জ অফ ওয়ান আয়ন অ্যানাদার আয়ন ইন্টারস ইনটু দ্য সেল, এই দুজনের এক্সচেঞ্জ থিওরি। এটা দেখো হাইড্রোক্সিল আয়ন বাইরে চলে যাচ্ছে, এর বিনিময়ে আসছে ক্লোরাইড আয়ন। এই উদাহরণ দুইটা একটু মনে রাখতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। হ্যাঁ ওই যে বলতে দেখো পরীক্ষা আসছে যে কোন আয়নের মানে এই এক্সচেঞ্জে কোন আয়নটা সেলের মধ্যে আসে, এবং বুঝতে পারবেন না এই কোন বিজ্ঞানী দিয়েছিলেন, বিজ্ঞানীর নাম ডেলফিন পান্ডে সিনহা, এই সাল দরকার নেই, কেমন ডেলফিন পান্ডে সিনহা, এই সালটা শুধু বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, শেষ, সিম্পল। আসো ডোনাল ইকুইলিব্রিয়াম, আচ্ছা এটা আমি একটু বলি, এটা সহজে বুঝতে পারবেন, আমি একটা ছবি বুঝাই দেব, তাহলে সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে সেল, মেয়েটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সেলের মধ্যে থাকে, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন। তাহলে তোমরা সেলের মধ্যে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম যেগুলো, হ্যাঁ বিভিন্ন থাকে, আলটিমেটলি সেলের মধ্যে প্রোটিন থাকে, হ্যাঁ সাইটোপ্লাজমে প্রোটিন থাকে, ঠিক আছে, সাইটোপ্লাজমে প্রোটিন থাকে, বড় প্রোটিন আছে, এই এটা একটা নিউক্লিয়াস বলবো, হ্যাঁ ছবির মধ্যে নিউক্লিয়াস, আসলে তোমরা বোঝার সুবিধার জন্য বলা লাগলো, ঠিক আছে, প্রোটিন। এবার নরমাল সেলের যে পিএইচ, হ্যাঁ সেই পিএইচে প্রোটিন থাকে নেগেটিভলি চার্জড, প্রোটিন থাকে কি বলো, প্রোটিন থাকে নেগেটিভলি চার্জড, তাহলে সেলের মধ্যে প্রোটিন এটা হচ্ছে নেগেটিভলি চার্জড। আচ্ছা 2 নম্বর হচ্ছে প্রোটিন তো একটা বড় স্ট্রাকচার, হ্যাঁ এ কি করে, এ কখনো সেল মেমব্রেনকে পাস করতে পারে না, হ্যাঁ সেল মেমব্রেন কি করতে পারে না, পাস করে বাইরে চলে আসতে পারে না, ইচ্ছা মতো, হ্যাঁ বাইরে চলে আসতে পারে না, তাহলে এটা কেন করতে পারি,
নন ডিফিউজিবল। মানে প্রোটিন চাইলেই সেল মেমব্রেন যেমন পানি পানি পছন্দ করতে পারে ইচ্ছা মতো কষ্ট করতে পারে, হ্যাঁ ওয়াটার, হ্যাঁ পানি কিন্তু ঢুকতে পারে বের হতে পারে ইচ্ছা মতো ডিফিউশন করতে পারে, ওয়াটার ডিফিউশন করতে পারে, কিন্তু প্রোটিন তো আকারে অনেক বড়, এটা কিন্তু চাইলেই একটা সেলের ভিতরে বাইরে চলে আসতে পারে না, কারণ বাইরে আছে তোমরা জানো আমরা কিন্তু সেল মেমব্রেন পড়াশোনা করেছিলাম যে সেল মেমব্রেনটা হচ্ছে একটা কি সেমি পারমিবল মেমব্রেন, কেউ কেউ যেতে আসতে পারে কেউ কেউ পারে না, কে পারে না যেমন একটা উদাহরণ হচ্ছে প্রোটিন পারে না, ঠিক আছে। তো প্রোটিন যেহেতু সেল মেমব্রেনকে ক্রস করতে পারে না, ইচ্ছা মতো ক্রস করতে পারে না, এজন্য এটা আমরা বলছি নন ডিফিউজিবল, ঠিক আছে। এটা কি বলছি, এটা বলছি নন ডিফিউজিবল নেগেটিভলি চার্জড আয়ন, ঠিক আছে নেগেটিভলি চার্জড আয়ন মানে কি, মানে হলো প্রোটিন। দেখো এটা বুঝছো না, এটা খালি দেখো নন ডিফিউজিবল নেগেটিভ